কাউকে না ভাইয়া। আমি কিন্তু জানি তুমি কাকে কল করছিলে, তবে তুমি চাইলে এই বিষয়ে আমার সাথে হেল্প নিতে পারো। আমি কিন্তু তোমার কলের ওপাশে মানুষটাকে খুঁজে দিতে পারি। আমি কিন্তু জানি সবকিছু। আপনি জানেন? আপনি কিভাবে জানেন? সেদিন রাতে কি তাহলে আ- আপনি ছিলেন আমার সাথে? ওই লোকটা কি তাহলে আপনি? মায়ার এই কথায় আয়নের চোখে মুখে হঠাৎই আফসোসের গ্লানি দেখা গেল। আয়নের কণ্ঠের তেজ কমে আসলো ধীরে। চাপা দীর্ঘশ্বাস গোপন করে মোলায়েম গলায় শুধালো। সেদিন রাতে তোমার সাথে না থাকার আফসোস আমার এই জীবনে শেষ হবে না মায়ু। কিছু আফসোস কখনো শেষ হয় না, সারা জীবন থেকে যায়। তার মধ্যে তুমি একটা। মায়ের আয়নের গভীর কথার অর্থও বুঝল না। মায়ের মস্তিষ্ক এই মুহূর্তে উত্তেজিত, তাই অস্থিরের ন্যায় আয়নকে শুধালো। মায়া বলল, মানে ওই লোকটা আপনি না? যদি অপশন থাকতো তাহলে অবশ্যই হতাম। মানে আয়ন দীর্ঘশ্বাস গোপন করে নিজের কথা ঘুরিয়ে বলল, মানে কিছু না, তবে তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি তোমার কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে পাওয়ার। তো তোমাকে হেল্প করলো না, তবে আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দিব না। ভয় নেই, আমি তোমার থেকে কোনো টাকা পয়সা বা কিডনিও চাইবো না। হৃদের মতন বিয়ে হিসেবে তো এতটুকু সাহায্য করতে পারি তোমার, তাই না? এবার বলো কি লাগবে আমার হেল্প। মায়া অস্থির চিত্তে আমতা আমতা করলো। ওর ছোট মাথা এলোমেলো হয়ে যাচ্ছে আয়নের কথায়। মায়ের কেন জানি মনে হয় আয়নের সাথে মায়ার নিখোঁজ স্বামীর কোনো সম্পর্ক আছে, আর নয়তো আয়নই হবে মায়া সে নিখোঁজ স্বামী। মায়া সম্পর্কে এত কিছু কিভাবে জানা সম্ভব? মায়া তো আয়নকে বা অন্য কাউকে বলেনি, শুধু ওর বান্ধবীদের ছাড়া। শ্রেয়া, নাদিয়া বা জুই কেউই আয়নকে এসব বলতে যাবে না। তাহলে কে বলবে আয়নকে? হৃদ খান? অসম্ভব। হৃদ খান যে মুডি মানুষ, অবশ্যই মায়ের কথা মনে রেখে আয়নকে এসব বলে বেড়াবে না। তাছাড়া হৃদ খান মায়াকে কথা দিয়েছিল সে মায়ের পার্সোনাল কথাগুলো কাউকে বলবে না। হৃদ খান রাগী, জেদি, বেপরোয়া আর যাই হোক না কেন, সে অন্তত নিজের কথার খেলাপ করার মতো মানুষ নয়, এতটুকু মায়ার বিশ্বাস আছে। তাহলে আয়ন কিভাবে জানতে পারে? সেই চিন্তায় মায়ার মাথায় এলো আয়নই হয়তো মায়ার সেই মানুষটা হতে পারে যাকে মায়া চায়। এমনটা তো হতে পারে আয়ন নিজেকে লুকাতে চেয়ে মায়াকে এখন মিথ্যা বুঝাতে চাইছে। আয়ন মায়ার নিখোঁজ স্বামী হতে পারে, এই ভাবনা মায়ার মাথায় আসতেই মায়ের মন ছটফটিয়ে উঠল অস্থির চিত্তে। নিজের ভাবনা সত্যি করতে চেয়ে মায়া সরাসরি তাকালো আয়নের চোখে চোখে। মুহূর্তে দুজনার চোখাচোখি হলো। আয়নের হাসি হাসি মুখটা কেমন নিশ্চুপ হয়ে যাচ্ছে মায়ের অবিশ্বাস্য নজর দেখে। মায়া যে আয়নকে নিজের অনাকাঙ্ক্ষিত মানুষটা মনে করছে সেটা আয়ন মায়ার দৃষ্টি দেখে বুঝতে পারল। তারপরও আয়ন মায়াকে বাধা দিল না, বরং নিশ্চুপ হয়ে বসে রইল। মায়া এই প্রথম সরাসরি আয়নের দিকে তাকিয়ে বেশ করে পরখ করলো আয়নকে। আর পরখ করতেই যেন চমকে উঠল। আয়ন বেশ লম্বা আর বলিষ্ঠবান একজন পুরুষ, ঠিক সেদিন রাতে ওই অচেনা লোকটার মতন। মায়ের হঠাৎ তীব্র ভয়ে ওর কলিজা শুকিয়ে গেল মনে হলো। অনাকাঙ্ক্ষিত কাউকে পেয়ে যাওয়ায় কপালে ঘামের বিন্দুকণা দেখা গেল তক্ষুনি। মায়া জিভ দিয়ে ঠোঁট ভিজালো। দুহাতে চেপে ধরা নিজের ফোনটাকে কচলে অল্প হাঁ করে নিঃশ্বাস ফেলল ভিতরকার অস্থিরতা বের করতে। আয়নের দৈহিক গঠন আর শ্যামবর্ণ দেখে এবার মায়ার নিশ্চিত মনে হলো আয়ন হয়তো মায়া সে অচেনা লোকটি যাকে মায়া নিজের স্বামী হিসেবে খুঁজে চলেছে। মায়ের তীব্র অস্থিরতায় আছড়ে কম্পিত গলায় বলল, আমি পানি খাবো। আয়ন মুহূর্তেই হেসে মায়ের দিকে টেবিলের উপর রাখা পানির বোতলটা এগিয়ে দিতে দিতে মায়ের ডানে দাঁড়িয়ে থাকা হৃদের দিকে এক পলক তাকালো। হৃদ এই শুরু থেকে বাংলো ঘরে দরজায় দাঁড়িয়েছিল। মায়া লক্ষ্য না করলেও আয়ন করেছিল। সে মায়ার আয়নের সব কথোপকথন শুনেছে এতক্ষণ। মায়ের মনোভাবও তীক্ষ্ণ চোখে পরখ করছে। আয়ন ইচ্ছে করে হৃদকে শুনিয়ে শুনিয়ে মায়ার হেল্প করতে চাইছে, কিন্তু আয়নের মায়াকে নিয়ে আফসোস করা বা মায়ার আয়নের প্রতি ওরকম দৃষ্টি, আয়নকে নিজের নিখোঁজ স্বামী মনে করা, এসব কিছু হৃদকে রাগিয়ে দিল। হৃদ চোয়াল শক্ত করে হাতের মুঠোয় চেপে থাকা ফোনটাকে পিষল। আয়ন হৃদের হাতের দিকে তাকিয়ে হৃদের রাগের ঠাহর করলো। তারপরেও সেটা দেখেও না দেখার মতন করে মায়ের সাথে কথা চালিয়ে বলল, কি বললে না তো? আমার হেল্প লাগবে কিনা? লাগলে বলে ফেলো চট করে। আমি এই মুহূর্তে তোমার খোঁজা ওই লোকটাকে বের করে দিব। মায়া ঢকঢক করে ছোট পানির বোতল থেকে অর্ধেকটা পানি খেয়ে টেবিলের ওপর বোতলটা রাখতে রাখতে আয়নের কথায় মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে জানালো যে ওর হেল্প লাগবে। আয়ন দারুণ হেসে গা এলিয়ে বসলো চেয়ারে। মায়াকে উদ্দেশ্য করে বলল, তার লোকটা দেখতে কেমন ছিল, কিছু আইডিয়া তো শুনি। আয়নের কথায় মায়া হাতের মুঠোয় ফোনটাকে কসলাতে কসলাতে মিহিসরে বলল, লোকটা অনেক লম্বা আর বলিষ্ঠবান ছিল। লম্বা তো অনেকই হয়,
কিন্তু একজ্যাক্টলি কতটুকু লম্বা ছিল সেটাও তো একটু সঠিক ধারণা দিতে হবে। তুমি লম্বা মানুষ দেখে বলতে পারবে কতটুকু লম্বা ছিল ওই লোকটা? মায়া আবারও মাথা নাড়িয়ে সম্মতি দিল। সে মানুষ দেখে বলতে পারবে ওই লোকটা কতটুকু লম্বা ছিল। মায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আয়নকে বলতে চাইল আপনার মতোই লম্বা ছিল ওই লোকটা। কিন্তু মায়ের কিছু বলার আগে আয়ন ডান দিকে তাকিয়ে হৃদকে ডাকলো হাঁক ছেড়ে। এই রিত, এদিকে আয় তো ভাই। আয়নের ডাকে মায়া চমকালো, ভরকালো, হকচকিয়ে দ্রুত তাকালো পাশে। দেখলো হৃদ ওর থেকে কয়েক কদম দূরে বাংলোর ঘরের দরজাতে দাঁড়িয়ে চেয়ে আছে মায়ার দিকে। মায়া হৃদের ভয়ে দ্রুত লাফিয়ে উঠতে চাইলে আয়ন বাধা দিয়ে বলল মায়াকে জায়গা ছেড়ে না উঠতে। মায়া ভয়ে জড়সড় হয়ে বসে রইল, কিন্তু হৃদ তখনও ঠ্যাটামি করে দাঁড়িয়ে। আয়ন বুঝলো হৃদ স্বভাবে তেরামি করে দাঁড়িয়ে আছে, না জায়গা ছেড়ে নড়বে আর না এগিয়ে আসবে আয়নদের দিকে। তাই বাধ্য হয়ে আয়ন উঠে গিয়ে হৃদের হাত টেনে মায়ের চেয়ারের পাশে দাঁড় করাতে করাতে বলল কিরে ভাই, সব জায়গাতে ঠেকামো করিস কেন? একটু একটু অন্যের কথা শুনলেও তো পারিস। দেখছিস না আমরা গুরুত্বপূর্ণ একটা আলোচনা করছি? তুই একটু এখানে দাঁড়িয়ে থাক, আমাদের হেল্প লাগবে তোর। হৃদকে মায়ের চেয়ারের পাশে দাঁড় করিয়ে আয়ন আবারও গিয়ে বসলো নিজের জায়গায়। চেয়ার টেনে বসতে বসতে হৃদের উদ্দেশ্যে আয়ন আবারও বলল সঞ্জিত, তোরে যে জন্য ডেকেছি, আসলে আমি মায়ার ভণ্ড, প্রতারক, বেমান, লুকিয়ত স্বামী ইন ডিটেলস সম্পর্কে জানতে চাই। সেই জন্য তোর একটু হেল্প লাগবে। তুই এখানে হাম্বার মতন দাঁড়িয়ে থাক। মায়া তোর উদাহরণ দেখিয়ে আমাকে জানাবে মায়া প্রতারক ভণ্ডর বেমান স্বামীটা দেখতে কেমন ছিল। হৃদ রাগে কটমট করে আয়নের দিকে তাকালো। তার এসব ধরনের মন্তব্য কোনো কালেই পছন্দ না, এতে মেজাজ খারাপ হয়। আর সেজন্য আয়ন ইচ্ছা করে হৃদকে রাগাবার জন্য বারবার মায়ের স্বামীকে তুলে খোঁচা মেরে ভণ্ড, প্রতারক, বেইমান বলে গালি দিচ্ছে। আয়ন জানে হৃদ মায়ের বৈবাহিক সম্পর্কের কথা, আর জেনে বুঝে সে মায়াকে হেল্প করার নাম করে হৃদকে এই মুহূর্তে রাগ দিচ্ছে। মায়া হৃদের ভয়ে জড়সড় হয়ে আয়নকে বলল ওনাকে লাগবে না, আমি এমনি বলতে পারবো। আরে তুমি এমন বললে তো হবে না। মুখের কথা আমি ঠিকঠাক কিছু বুঝবো না। তুমি একটা কাজ করো, দ্রুত উঠে হৃদের পাশাপাশি দাঁড়িয়ে বলো তোমার খোঁজার স্বামী আসলে কতটুকু লম্বা ছিল। আমাদের হৃদ তো অনেক লম্বা, দেখো ওর মতো লম্বা ছিল কিনা একটু দেখো। যাও যাও, উঠে গিয়ে দাঁড়াও ওর পাশে। মায়া ভয়ে আমতা আমতা করলো যাবে কিনা সেটা নিয়ে। লাস্টবার হৃদ মায়াকে আঘাত করেছিল, যেটা মায়া ভুলেনি। কিন্তু আয়ন তো আর সেসব জানে না। মায়াকে উঠতে না দেখে আয়ন আবারও তাড়া দিল। মায়া হাতের ফোনটা টেবিলে রেখে ভয়ে ভয়ে উঠে দাঁড়ায়। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে মায়া হৃদকে নিজের খুব কাছে অনুভব করলো। মায়ার আর নড়াচড়া করলো না, নত মস্তিষ্কে হৃদের পায়ের দিকে তাকিয়ে হাত চুলকালো। মায়াকে নড়তে না দেখে আয়ন অসন্তুষ্ট গলায় আবারও বলল হবে না মায়া, তুমি হৃদের মুখোমুখি না বরং পাশাপাশি গিয়ে চেপে দাঁড়াও। দুজনকে একত্রে দাঁড়ালে দেখে তবেই না আমি বুঝবো কে কতটুকু লম্বা ছিল। আয়নের কথায় অস্বস্তি বোধ করে মায়া ঘুরে হৃদের পাশাপাশি চেপে দাঁড়ালো। মায়ার বাহু হৃদের কনুয়ের সাথে হালকা পাতলা স্পর্শ লাগলো মনে হয়। এর মাঝে আয়ন দুজনকে একত্রে দাঁড়াতে দেখে বেশ সিরিয়াস মুড নেওয়ার মতন করে বলল এবার ঠিক আছে, এখন হৃদকে দেখে বলো তোমার স্বামী লম্বায় কতটুকু ছিল। মায়া হাঁসফাঁস করে হাত কসলাতে কসলাতে ঘাড় উঁচিয়ে হৃদের দিকে তাকাতেই চোখাচোখি হলো হৃদের শান্ত শীতল দৃষ্টির সাথে। মায়ের দিকে কেমন শান্ত মেজাজে তাকিয়ে হৃদ। অদ্ভুতভাবে মায়াও শিহরিত হলো হৃদের শান্ত দৃষ্টির অতলে। মায়া 2-3 সেকেন্ডের বেশি পারল না হৃদের শীতল দৃষ্টির মাঝে চেয়ে থাকতে। জড়তার দৃষ্টি নামিয়ে তাকালো হৃদের বলিষ্ঠ শক্ত কাঁধের দিকে। মায়ার মাথা আপাতত হৃদের কাঁধের একটু নিচে, মানে হৃদের বুক বরাবর মায়ার হাইট। মায়া একটু চমকালো। সেদিন রাতের অচেনা লোকটাও হৃদের মতন ঠিক এতটাই লম্বা ছিল। মায়া হৃদ খানের মতো করে সেদিন রাতে ওই লোকটারও বুক বরাবরই হয়েছিল। মায়া এখনো স্পষ্ট মনে আছে। হৃদ খান যে এত লম্বা মায়া আগে কখনো এতটা মনোযোগ দিয়ে লক্ষ্য করেনি, কিন্তু আজ লক্ষ্য করে যেন বিস্ময় হচ্ছে। বাপরে, হৃদ খান এত লম্বা! মায়া হৃদের কাছ থেকে দৃষ্টি সরিয়ে পাশাপাশি দাঁড়িয়ে হৃদকে দেখিয়ে আয়নকে বলল ওনার মতো লম্বা ছিল লোকটা। আয়ন বলল তুমি শিওর তো? হুম, আর হৃদকে আবারও দেখিয়ে বলল আর ওনার মতোই বলিষ্ঠবান ছিল। তুমি বুঝলে কিভাবে? সেদিন রাতে লোকটা বেহুশ অবস্থায় আমার কাঁধে ঢলে পড়েছিল। আমি ওনার ওজন সামলাতে হিমশিম খেয়েছিলাম। লম্বা চওড়া ছিল অনেকটা, সেজন্য বলতে পারছি। আয়ন বেশ সিরিয়াস হওয়ার মতন করে বলল আচ্ছা, সেদিন কিভাবে কাঁধে ভর দিয়ে দেখতে পাবে? হ্যাঁ পারবো। আয়নের কথার তালে মায়া খেই হারালো।
হৃদের সাথে শত্রুতার কথা এক মুহূর্তের জন্য ভুলে গিয়ে চট করে হৃদের শক্তপোক্ত বলিষ্ঠ হাত নিজের কাঁধে তুলে আরো ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো হৃদের সাথে। মায়া যখন সেদিন রাতের কথা মনে করে নিজের পজিশন ঠিক করছিল, তখন হৃদ মায়াকে সাহায্য করে নিজের মায়ার কাঁধ জড়িয়ে তার বুকের সাথে মিশিয়ে ধরল। আর বেখেয়ালি মায়া চোখ উঁচিয়ে হৃদের মনোভাব ঠাহর করলো না। যদি করতো তাহলে ঠিক বুঝতো হৃদের গভীর দৃষ্টির মানে। ব্যস্ত মায়া সেদিন রাতের ঘটনা মনে করে হৃদের পিঠ গলিয়ে কোমরের শার্ট আঁকড়ে ধরল, আর অপর হাতটা রাখলো ওর কাঁধে জড়িয়ে ধরা হৃদের হাতের উপর। তারপর আয়নকে নিজেদের পজিশন দেখাতে দেখাতে উৎফুল্ল গলায় বলল, আমরা এভাবেই ছিলাম ভাইয়া। আচ্ছা আর 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 মায়া আর আর ভাবতে ভাবতে চট করে কাঁধের উপর হৃদের হাতটা টেনে ধরল নিজের উপর, হৃদকে ঝুঁকে পড়তে। মায়ার আচানক কাণ্ডে হৃদ খেই হারিয়ে অল্প একটু মায়ার দিকে ঝুঁকে পড়তে মায়া আবারও একইভাবে হৃদকে টানলো নিজের দিকে। এবার মায়া বেশ জোরে সোরে টেনে ধরায় হৃদ নিজের খেই হারিয়ে দুই হাতে মায়াকে জড়িয়ে ধরে এলিয়ে পড়ল মায়ের গায়ে। তাজ্জব মায়াও হৃদকে টেনে নিজেও বোকা বনে গেল। মূলত মায়া বুঝতে পারেনি হৃদ মায়াকে এভাবে জড়িয়ে ধরবে। আকস্মিক ঘটনায় মায়া হৃদের দেহের ভার সইতে না পেরে দু হাতে হৃদের পেট জড়িয়ে নিজের ভারসাম্য বজায় রাখতে গিয়ে ঝুঁকে পড়ে বলল, বাপরে, আপনি তো অনেক ওজন। শরীর এত শক্ত কেন? কি খান? হ্যাঁ, উঠুন, আমি বাঁকা হয়ে যাচ্ছি। দীর্ঘ সময় নিরবিচ্ছিন্ন করে হৃদ প্রথমে কথাটা বলল মায়াকে ধমক দিয়ে দাঁত পিষে। শাট আপ ইডিয়েট। হৃদ মায়াকে ছেড়ে দাঁড়াতে মায়া হড়বড় করে সোজা হয়ে দাঁড়ালো। কাঁধে এক হাত রেখে ঘষতে ঘষতে ঘাড় উঁচিয়ে তাকালো হৃদের দিকে। হৃদকে বেশ ভারী বরগুনের মানুষ মনে হলো মায়ার। আর একটুর জন্যে মায়ার ঘাড় ভাঙেনি। আল্লাহ জানে এ লোকের বউ এ লোককে কেমনে সামলাবে। মায়ের তো এখনই চিন্তা হচ্ছে লোকের বউয়ের জন্যে। মায়া আর চোখে হৃদের কটমট করা দৃষ্টি মারিয়ে তাকালো আয়নের দুষ্টু হাসির দিকে। আয়ন বেশ দুষ্টু এসে দুজনের দিকে তাকিয়ে রয়েছে। মায়া বুঝলো না সেই হাসির মানে। তাই মায়া আমতা আমতা করে হৃদকে এক আঙ্গুল তুলে দেখিয়ে আয়নকে বলল, একটু আগে উনি যেমন করে আমার গায়ে ঢলে পড়েছিল, সেদিন রাতে ওই লোকটাও তেমন করেই ছিল ঢলে। এরপর আর কিছুই বলতে পারবো না। লোকটার চেহারাটাই আমার মনে নেই। মায়ের কথা আয়ন ঠাস করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, এসব নিঃশক্তি ঢলে পড়া মানুষের তুমি সামলাও মায়া, আমি গেলাম, আমার কাজ শেষ। শোনো, ডানে বামে না তাকিয়ে সোজা পিছনে তাকালে পেয়ে যাবে তোমার প্রতারক ভণ্ড মানুষটাকে। বলে আয়ন শীষ বাজাতে বাজাতে বাংলোর ঘরটা ছাড়ল। মায়া হতবুদ্ধি হয়ে আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। মূলত মায়া মাথায় আয়নের কোনো কথাই ঢুকলো না। এতক্ষণ মায়াকে জোর দিল মায়ার স্বামী দেখতে কেমন সেটা বলতে, আর এখন যখন মায়ার দেখানো শেষ করলো অমনি চলে গেল মায়াকে উল্টাপাল্টা কথা বলে। মায়া কাকে সামলাবে? এখানে কে নিঃশক্তি ঢলে পড়া মানুষ, আর কেই বা মায়ার পিছনে থাকবে? মায়ার স্বামী কি আর মায়ার পিছনে বসে আছে নাকি যে মায়া পিছনে তাকালেই তাকে পেয়ে যাবে? পিছনে তো শুধু হৃদ খান দাঁড়িয়ে আছে, যার সারা শরীরে অহংকার আর রাগ জেদে ভরপুর। মায়া আবারও হতাশার শ্বাস ফেলল। টেবিলের উপর ফোনটা নিতে নিতে ঘাড় বেঁকে তাকালো পিছনে দাঁড়িয়ে থাকা হৃদের দিকে। সে মূলত তখন থেকে মায়ের দিকে চেয়ে কি যে এত দেখে মায়াকে আল্লাহ জানে। এই রাগ তো, এই শান্ত দৃষ্টি। একটু আগে কেমন শান্ত আর শীতল ছিল, আর এখন অকারণে রেগে কটমট করছে মায়ের উপর। এই লোক কেন যে অকারণে মায়ের উপর রেগে যায় তাও মায়া বুঝে না। এই লোককে মায়া বুঝতে গেলে আরও সমস্যা। মায়ের এই লোকের সাথে কোনো লেনদেন নেই, যার লেনদেন আছে সেই বুঝুক এই ঘাটতারা লোককে। মায়া নিজের ফোন উঠিয়ে চলে গেল খানবাড়ির ভেতরের দিকে, কিন্তু হৃদ তখনও রাগে দুহাত মুষ্টি পিষে মায়ের যাওয়ার দিকে তাকিয়ে। মূলত মায়া বুঝতে পারলো না আয়ন মায়ের চোখে আঙ্গুল দিয়ে হৃদকে দেখালো নিজের স্বামী শুরু। কথায় কথায় আয়ন যে হৃদকে ইঙ্গিত করেছে ঢলে পড়া মানুষটা হিসেবে সেটাও বুঝলো না। এমন না যে মায়া আয়নের কথার গুরুত্ব দেয়নি, দিয়েছে, কিন্তু মায়া আয়নের কথা অনাগ্রহ করেছে। মূলত মায়ার বিশ্বাস নেই যে হৃদ খানও কোনোভাবে মায়ার স্বামী হতে পারে। এটা নিয়ে মায়া প্রাণপূর্ণ বিশ্বাস দুনিয়ার যে কেউ মায়ার স্বামী হতে পারে, কিন্তু হৃদ খান কখনো হবে না, কোনোভাবে না। রাত প্রায় 12টার শেষের দিকে। সবার ডিনার আরও কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। এখন ওরা ফিরে যাবে, কিন্তু মুক্তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। হয়তো সেজুতির সাথে সেজুতির ঘরেই হবে। মায়া এতক্ষণ ওই ঘুমে ড্রয়িং রুমে বসে ঝিমাচ্ছিল। আরিফ ডেকে দেওয়ায় মুক্তার জন্যে সে সিঁড়ি ধরে উপরে উঠছে সেজুতির ঘরে যাবে মুক্তাকে ডাকতে। মায়া সিঁড়ি বেয়ে দোতলার করিডোর ধরে সামনে এগোতে হঠাৎ পিছন থেকে ডাকলো কেউ। স্টপ। মায়া চমকে উঠে মতো লাফিয়ে পিছনে ঘুরল মুহূর্তেই। হৃদকে বাড়ির পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখে আটকে উঠল হড়বড় করে। এই অসময়ে হৃদের মুখোমুখি হওয়া মানে বিপদ সংকেত। আতঙ্কিত মায়া হড়বড় করে দৌড়ে পালাতে চাইল। তার আগে হৃদ মায়ার মতিগতি বুঝে শক্ত গলায় দাঁত পিষে আবারও বলল, ডোন্ট গো, আই সে স্টপ দেয়ার।
হৃদের শক্ত গলা শুনেও মায়া থামল না। হৃদের ভয়ে দৌড় মারল, তৎক্ষণাৎ পেছন পেছন হৃদ ছুটল। চোখের পলকে মায়ার হাত চেপে সামনে ঘুরালো। মায়া ভয়ে হৃদকে ধাক্কা মেরে পুনরায় পালাতে চাইলে হৃদ এক থাবায় মায়ের বুকের কাছের কাপড়টা শার্টের কলারের মতন চেপে ধরে মায়াকে উঁচিয়ে মুখোমুখি করে রাগে হিসিয়ে বলল, ডাকছি কথা কানে যায় না? দাঁড়াস না কেন তুই? বেয়াদব হয়েছিস। হৃদের ভয়ে মায়া এমনি সিটিয়েছিল, এখন আরও সিটিয়ে গেল। হৃদ হুটহাট করে কেন যে রেগে যায় মায়া জানে না। হৃদ রেগে গেলে মায়ের সাথেই বা কেন খারাপ আচরণ করে তাও বুঝে না। একটু আগে কত ভালো দেখালো হৃদকে, অথচ এখন হুট করে রেগে মেগে কেন অগ্নিমূর্তি রূপ ধারণ করলো তাও জানে না মায়া। আসলে মায়া কিছুই জানতে চায় না। হৃদের হুটহাট চেপে ধরা, মায়াকে আঘাত করা, অকারণে ছুঁয়ে দেওয়া কোনো কিছুই মায়া চায় না। মায়া শুধু নিজেকে নিরাপদ আর আতঙ্ক মুক্ত রাখতে চায় হৃদ থেকে। এই মুহূর্তে হৃদের রাগের কারণটাও মায়া জানে না। তবে হৃদ মায়ার কলার চেপে ধরার কারণে ফ্লোরে পা রাখতে হিমশিম খাচ্ছে মায়া। পায়ে বুড়ো আঙ্গুলে ভর দিয়ে নিজের শরীরের ভারসাম্য বজায় রাখতে গিয়েও খেয়ে হারিয়ে ফেলছে, কারণ হৃদ মায়ের বুকের কাপড়ে চেপে মায়াকে উঁচিয়ে ধরে রেখেছে। এখন হৃদ ছেড়ে দিলে মায়া যে কোনো সময় মুখ থুবড়ে পড়বে ফ্লোরে। মায়া নিজের শরীরের ভারসাম্য বজায় রাখতে হৃদের পেটের কাছে টি শার্টের কিছু অংশ শক্ত করে চেপে ধরে নিজেকে ছাড়াতে চায়। আমাকে ছাড়ুন ভাইয়া, পায়ে ব্যথা পাচ্ছি আমি। মায়া মুখে ভাইয়া ডাক শুনে হৃদ আরও তেতে উঠল। তার রাগে যেন মায়া ঘি ঢালার মতন কাজ করলো, তাই হৃদ মায়ের কলা চেপে আরও কাছে টানলো। মায়াকে মুখোমুখি ধরে রাগে রিরি করে বলল, বারবার ভাইয়া ডাকিস কেন? তোর বাপের সম্পত্তির ভাগ দিবে আমায় যে ভাইয়া ডেকে বেড়াস? নিষেধ করেছিলাম না ভাইয়া ডাকতে? তাহলে কথা শুনিস না কেন? অবাধ্য হোস আমার? কথা না শুনলে টিকারে পয়েন্ট রেখে গুলি করে মেরে দেব। বিশ্বাস কর, একটু বুক কাঁপবে না আমার। হৃদের শক্ত ধাঁচের কথায় আতঙ্কিত হলো মায়া। সর্বাঙ্গ কেঁপে উঠে ভয়ে চোখের পানি দেখা গেল। এই মুহূর্তে হৃদকে দুনিয়ার নিষ্ঠুর আর নিকৃষ্ট দয়া মায়াহীন মানুষ মনে হতে মায়া ঠোঁট ভেঙে কেঁদে বলে, আপনি এমন কেন করছেন? কি করেছি আমি? সবসময় আমার সাথে কেন বাজে ব্যবহার করেন আপনি? আঘাত করেন? কি চাই আপনার? হৃদ মায়াকে আরও কাছে টেনে চোখে চোখ রেখে রাগে তীর তীর করে দাঁত পিষে বলল, নিজেকে এত সস্তা বানাচ্ছিস কেন? আমার সস্তা জিনিস পছন্দ না। আমি সস্তায় আরো সস্তা হবো, আপনার কি তাতে? চুপ, একদম চুপ। মুখে মুখে তর্ক করবি না, আমার পছন্দ না। বেয়াদব হয়ে গেছিস। মেজাজ আমার এমনিতেই চটে আছে, বেশি বাড়াবাড়ি করলে তোর নাগরকে জানে মেরে দেব। হৃদের হিংস্রত্ব রাগে মায়া দমে যায়। হৃদের রক্তিম চোখ আর ভয়ানক দৃষ্টিতে মায়া কাবু হয়ে যায়। ভয়ার্ত মুখে মায়া ফুপিয়ে কেঁদে উঠতে হৃদ আবারও আগের ন্যায় দাঁতে দাঁত পিষে বলে, ছেলেকে মায়াকে উত্তর না দিয়ে কাঁদতে দেখে হৃদ আরও চটে যায়। আগের ন্যায় দাঁতে দাঁত পিষে চেঁচালো। উত্তর দে। হৃদের ধমকে মায়া কেঁপে উঠে কাঁপা কাঁপা স্বরে বলল, কোন ছেলে? যার সাথে তোর ভাব চলছিল এতক্ষণ, সে কে? মায়া কাঁদতে কাঁদতে জানালো, আমাদের এলাকার চেয়ারম্যান চাচার বড় ছেলে নাদিম ভাইয়া। উনি এখানে কি করেছে? আরিফ ভাইয়া ডেকেছে মনে হয়, আমি জানি না কিছু। তোর সাথে কি চলে এই ছেলের? এত ভাব কিসের তোদের? কিছু চলে না, কোনো ভাব নেই। নাটক করস? কাহিনী বুঝোস আমাকে? আমি চোখে দেখি না কিছু? তোর আমাকে অন্ধ মনে হয়? তোদের নষ্টামি আর গলায় গলায় ভাব আমার চোখে পড়ে না মনে করছিস? ওয়ার্নিং দিচ্ছি না রিত, বলে রাখছি, আমার অবাধ্য হবি সোজা টিকারে পয়েন্ট রেখে তোর নাগরের বুক ঝাড়ঝাড়া করে দেবো গুলিতে আমি। যে বুকে আমার নারীর জন্য ভালোবাসা থাকবে সেই বুক আমি জ্বালিয়ে দেব। বিশ্বাস কর রিত, এসব কিছু করতে মোটেও আমার হাত কাঁপবে না। হৃদের উগ্রতা বেপরোয়া আচরণে মায়া প্রচণ্ড ভয়ভীত হলো। মায়ের জীবনে কখনো কেউ এতটা বাজে আচরণ করেনি ওর সাথে, আর না এইভাবে মায়াকে কেউ হুমকি ধামকি দিয়েছে। মায়াকে আজ পর্যন্ত কোনো পুরুষ কারণে অকারণে হোক ছুঁয়ে দেয়নি, অথচ হৃদ খান অবাধে মধ্যেই মায়াকে ছুঁয়ে দেয় যেখানে সেখানে। এতে মায়ের ভীষণ কষ্ট হয়, নিজেকে অপরাধী মনে হয়। মায়ের মনে হয় সে নিজের স্বামীকে ঠকাচ্ছে। একটা পুরুষ মানুষ অকারণে মায়াকে ছুঁয়ে দেওয়া সেটা নিশ্চয়ই পাপ। মায়া না চাইতেও সে পাপের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে ওকে, তাও শুধুমাত্র হৃদের জন্যে। মায়া বুঝলো হৃদের সাথে শক্তি, সামর্থ্য বা তর্কে জড়িয়ে কখনো পেরিয়ে উঠবে না। হৃদ বেপরোয়া মানুষ, আজ পর্যন্ত কারো পরোয়া না করেছে বলে সে দেখেনি, আর না কারো থেকে শুনেছে এমনটা। এমন বেপরোয়া মানুষকে মায়ার বুঝাতে হবে কৌশলে। হৃদ যা চাইছে মায়ের থেকে সেটা মায়ের দেওয়া সম্ভব নয়। মায়া বিবাহিত, সবচেয়ে বড় কথা মায়া নিজের স্বামীকে ভালোবাসে, তাই হৃদকে মায়ের মিথ্যা বুঝাতে হবে যে মায়া ওর স্বামীর সাথে সুখে আছে। আর ওদের মাঝে দেখা সাক্ষাৎ থেকে শুরু করে এতদিনে সবকিছু হয়ে গেছে।
যদিও হৃদ একটু আগে আয়নের ওই কথাবার্তা মনে করে জানে মায়া এখনও স্বামীকে খুঁজে পায়নি, তো কি হয়েছে? মায়া না হয় তখনকার ঘটনাটা মিথ্যা বলে চালিয়ে দিবে হৃদকে। হৃদ কি আর বুঝতে পারবে নাকি কোনটা সত্য আর কোনটা মিথ্যা? হৃদ তো আর মায়ার স্বামীকে চিনে না, তাহলে বুঝতেও পারবে না যে মায়া মিথ্যা বলছে সেটা। মায়া না হয় হৃদকে মিথ্যা বুঝিয়ে বলবে মায়া ওর স্বামীকে খুঁজে পেয়ে গেছে, ওরা এখন সুখে শান্তিতে ঘর সংসারও করছে। মায়াকে যেন হৃদ আর ডিস্টার্ব না করে। মায়া নিজের কান্না আটকে ফুপানো বন্ধ করতে চেয়েও পারল না। তীব্র অপমানে আর হৃদের ভয়ে চোখ থেকে এমনি পানি পড়ছে। তারপরও মায়া নিজের কান্না আটকাতে চেয়ে ঠোঁট কামড়ালো, কিন্তু সফল হতে না পেরে পুনরায় একইভাবে ফুপিয়ে কেঁদে হৃদের উদ্দেশ্যে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।